মুভির শুরু হয় মায়া এবং ইটা নামের দুই বেস্ট ফ্রেন্ডকে দিয়ে। দুজনের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে ছুটির প্রতিটা দিন তারা একসাথেই কাটাতো। কখনো শপিং, কখনো ডে আউট, আবার কখনো কোনো কারণ ছাড়াই সারাদিন মজা মস্তি করা। দুজন যেন এক মুহূর্তের জন্যেও একে অপরের থেকে আলাদা হতো না। একদিন শপিং শেষ করে মায়া ইটার বাড়ি যায়। দুজনে বসে আড্ডা দিচ্ছিল। তখন মায়া বলে যে আর মাত্র কয়েকদিনের মধ্যেই স্কুল আবার খুলে যাবে, তাই ছুটির দিনগুলো শেষ হওয়ার আগেই কোথাও ঘুরে আসা উচিত। কিন্তু ইটা যেতে রাজি হয় না। সে বলে যে তার বাবা মা এত সহজে তাকে অনুমতি দেবেন না। ঠিক তখনই হঠাৎ ইটার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে কিছু না বলেই তাড়াতাড়ি টিস্যু তুলে রক্ত মুছে ফেলে। মায়া চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে, কিন্তু ইটা কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পর মায়া বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ায়। মায়ার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ ছিল। বাড়ি যাওয়ার সময় দরজার বাইরে যখন সে জুতো পরছিল, তখনই তার নজর পড়ে ওয়াশরুমের দরজার দিকে। সেখানে সে কোনো এক মানুষের ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে। এক মুহূর্তের জন্য মায়ার শ্বাস আটকে যায়। সে ভয় পেয়ে ইটাকে সঙ্গে সঙ্গে ওই দিকে দেখতে বলে, কিন্তু ইটা যখন পিছনে ফিরে তাকায় তখন সেখানে কেউই ছিল না। দুজন সাহস সঞ্চয় করে ওয়াশরুমের কাছে গিয়ে দেখে, কিন্তু ভেতরের সবকিছু একদম স্বাভাবিক ছিল। তখনই ইটার মা সেখানে আসেন এবং মায়ার মায়ের জন্য তাদের প্রিয় খাবার বানিয়ে মায়াকে দেন। মায়া বিদায় নিয়ে নিজের বাড়ি চলে যায়। সেই রাতেই মায়া তার বড় ভাই ইন্দ্রকে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে শোনে। তারা সবাই মাউন্ট গেডেতে হাইকিং এর পরিকল্পনা করছিল। এটা শোনা মাত্রই মায়ের আগ্রহ ও উত্তেজনা বেড়ে যায়। সে তখনই ইন্দ্রকে বলে যে সেও তাদের সঙ্গে সেই হাইকিং এ যাবে, কিন্তু ইন্দ্র সরাসরি মানা করে দেয়। সে তাকে বোঝায় যে পাহাড় চড়া কোনো সহজ কাজ নয়, এর জন্য প্রপার ট্রেনিং, শরীরচর্চা ও প্রয়োজনীয় সরঞ্জামের দরকার পড়ে। কিন্তু মায়াও ছিল নাছোড়বান্দা। অনেকক্ষণ ধরে বোঝানোর পর অবশেষে ইন্দ্র ও তার বন্ধুরা রাজি হয়ে যায়। মায়া খুশিতে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে ইটাকে ফোন করে এবং তাকেও সাথে যেতে বলে। মায়া বলে যে সে পুরো হাইকিং ট্রিপে একা কোনো মেয়ে হয়ে যেতে চায় না। দুজনে ফোনে কথা বলছিল। এমন সময় ইটা নিজের চুলে হাত বোলায় এবং দেখে একসাথে অনেকগুলো চুল তার হাত দিয়ে উঠে এসেছে। এটা দেখে ইটার মুখের রং উড়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি ঘটছে। অবশেষে দুজনে সিদ্ধান্ত নেয় যে পরদিন সকালে তারা একসাথে ইটার বাবা মায়ের কাছে গিয়ে হাইকিং এ যাওয়ার অনুমতি চাইবে। সকাল হতেই মায়া সোজা ইটার বাড়ি পৌঁছে যায় এবং তার মায়ের কাছে হাইকিং এ যাওয়ার অনুমতি চায়। কিন্তু ইটার মায়ের মুখে দুশ্চিন্তার ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি এমন একটি কথা বলেন যা এই ভ্রমণ শুরু হওয়ার আগেই সবকিছু বদলে দেওয়ার মতো ছিল। ইটার মা অনুমতি দেওয়ার আগে বলেন যে এত দূরে হাইকিং এ যাওয়ার সিদ্ধান্ত তিনি একা দিতে পারবেন না, এর জন্য আগে ইটার বাবার সঙ্গে কথা বলতে হবে। ঠিক তখনই ইটার বাবা বাড়ি ফেরেন। ইটার সঙ্গে সঙ্গে তার বাবার কাছে গিয়ে পুরো পরিকল্পনার কথা বলে। সে জানায় যে তার সঙ্গে মায়া, মায়ের ভাই ইন্দ্র এবং তার বন্ধুরাও থাকবে। কিছুক্ষণ ভাবার পর ইটার বাবাও অনুমতি দিয়ে দেন। একথা শুনে মায়া ও ইটার আনন্দের সীমা থাকে না। কিছুক্ষণ পর মায়া বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে দুজন যখন কথা বলছিল, হঠাৎই মায়ের চোখ পড়ে ইটার ঠিক পেছনে। এবারও সেই ভয়ানক লম্বা ছায়াটিকে ইটার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তা দেখে মায়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উল্টো পায়ে সেখান থেকে চলে যায়। ইটা বুঝতেই পারে না যে মায়া বারবার কি দেখছে আর কিসেই বা এত ভয় পাচ্ছে। এরই মাঝে ইটা ঘরের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। মন দিয়ে শুনে সে বোঝে শব্দগুলো তার বাবার সেই বদ্ধ ঘর থেকে আসছে, যে ঘরে ঢোকার অনুমতি কারো ছিল না। ইটা আস্তে আস্তে সেই ঘরের দরজার দিকে এগিয়ে যায়। সে যেমনই দরজা খুলতে যাবে অমনি তার বাবা হঠাৎ সেখানে চলে আসেন। তিনি হাসি মজা করে ইটার মন অন্যদিকে ঘুরিয়ে দেন এবং তাকে ওই ঘর থেকে দূরে সরিয়ে নিয়ে যান। এটা পরিষ্কার ছিল যে সেই বদ্ধ ঘরে এমন কোনো রহস্য লুকানো ছিল যা ইটার বাবা যে কোনো মূল্যে তার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন। কিছুদিন পর অবশেষে সেই দিনটি চলে আসে যখন মায়া, ইটা, ইন্দ্র ও তার বন্ধুরা মাউন্ট গেডেতে হাইকিং এর জন্য রওনা হয়। সবাই একই গাড়িতে সফর করছিল, কিন্তু রাস্তায় মায়ের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। সে দেখে এক অদ্ভুত লোক বারবার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। গাড়ি তাকে ছাড়িয়ে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সেই একই লোক
আবার তাদের সামনে এসে দাঁড়ায়, যেন লোকটা তাদের তাড়া করছে কিংবা তাদের আগেই প্রতিটি জায়গায় পৌঁছে যাচ্ছে। এটা দেখে মায়া মারাত্মক ভয় পেয়ে যায়। তখনই ইন্দ্র মায়াকে এক অদ্ভুত সতর্কবার্তা দেয়। সে বলে যে পাহাড়ে যদি কোনো অদ্ভুত বা অলৌকিক কিছু দেখাও যায়, তবে তা নিয়ে কাউকে কিছু বলা যাবে না, সেটাকে এড়িয়ে যেতে হবে, কারণ তুমি যত সেই জিনিসের উপর মনোযোগ দেবে সেটা তত বেশি তোমার কাছে চলে আসবে। ইন্দ্রর কথা শুনে মায়া আরো বেশি চিন্তায় পড়ে যায়। রাত হলে তারা সবাই একটি হোটেলে ওঠে এবং সিদ্ধান্ত নেয় যে পরদিন থেকে হাইকিং শুরু করবে। কিন্তু সেই রাতেই হঠাৎ ইটার ঘুম ভেঙে যায়। সে মায়াকে ডেকে আস্তে করে বলে, আমার বোধ হয় পিরিয়ড শুরু হয়ে গেছে। কথা শুনে মায়া বলে যে তাদের হাইকিং বাতিল করে বাড়ি ফিরে যাওয়া উচিত। এত নির্জন পাহাড়ে এই অবস্থায় যাওয়া একদম নিরাপদ হবে না। কিন্তু ইটা রাজি হয় না। সে বলে যে বহুদিন ধরে সে এই ট্রিপটার জন্য অপেক্ষা করছিল, এখন কোনো অবস্থাতেই সে সুযোগ হাতছাড়া করবে না। আর তাছাড়া সবাই তো তার সাথেই আছে। অবশেষে মায়াও তার কথায় রাজি হয়ে যায়। ইটা মায়াকে আবার শুয়ে পড়তে বলে নিজে ওয়াশরুমের দিকে যায়, কিন্তু ওয়াশরুমে পৌঁছানো মাত্রই ইটার সামনে চলে আসে সেই ভয়াবহ দীর্ঘ ছায়ামূর্তি, যা এতদিন শুধু মায়াই দেখতে পাচ্ছিল। প্রথমবারের মতো সেটি এবার সোজা ইটার সামনে এসে দাঁড়ায়। ওয়াশরুমের ভেতর সেই ভয়ানক লম্বা ছায়া দেখে ইটার বিকট চিৎকার বেরিয়ে আসে। সে এত জোরে চিৎকার করে যে আওয়াজ শুনে মায়া, ইন্দ্র ও তার বন্ধুরা দৌড়ে আসে। সবাই মিলে ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করে। দরজা খুলতেই ভেতরের দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। ইটা ঘরের এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে উঠেছিল। সে এতটাই শকে ছিল যে তার মুখ থেকে একটাও শব্দ বের হচ্ছিল না। সবাই তাকে সামলে ঘরে নিয়ে আসে। হোটেলের মালকিনও সেখানে আসেন। তিনি ইটাকে একটা গরম পানীয় খেতে দেন এবং বলেন যে এটা খেলে তার কিছুটা স্বস্তি মিলবে। কিছুক্ষণ পর ইটা একটু শান্ত হলে মায়া তাকে জিজ্ঞেস করে সে আসলে কি দেখেছিল। ইটা কাঁপতে কাঁপতে জবাব দেয় যে ওয়াশরুমের ভেতর এক বিশাল ও ভয়ঙ্কর ভূত দাঁড়িয়েছিল। তার চোখ দুটো ছিল একদম কুচকুচে কালো, আর সে শুধু ইটার দিকেই তাকিয়েছিল। কথা শুনে মায়ার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ এই ছায়াটিকে তো মায়া আগে ইটার বাড়িতে বহুবার দেখেছে। তখনই হোটেলের মালকিন এমন একটি কথা বলেন যা সবাইকে আরো বেশি আতঙ্কিত করে তোলে। তিনি বলেন যে এটি সেই আত্মা যা বহু বছর আগে এই এলাকায় ঘুরে বেড়াতো এবং পাহাড়ে আসা মানুষদের কষ্ট দিত, কিন্তু এই এলাকা পরিষ্কার হওয়ার পর থেকে তাকে আর কেউ কখনো দেখেনি। সবাই অবাক হয়ে মালকিনকে জিজ্ঞেস করে যে এত বছর পর সেই আত্মা হঠাৎ কেন ফিরে এলো, কিন্তু এই প্রশ্নের জবাব মালকিনের কাছেও ছিল না। এসব দেখে ইন্দ্র সিদ্ধান্ত নেয় যে ইটার শরীর যেহেতু ভালো নেই, তাই তাদের এখান থেকেই বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু ইটা স্পষ্ট মানা করে দেয়। সে বলে যে এত কষ্টে এই ট্রিপ পেয়েছে, কোনো অবস্থাতেই সে হাইকিং বাতিল করবে না। তার জিদের কাছে সবাইকে হার মানতে হয়। পরদিন সকালে ইন্দ্র ও তার বন্ধুরা এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। এক বন্ধু বলে যে ইটাকে এই অবস্থায় পাহাড়ে নিয়ে যাওয়া একদম ঠিক হবে না। এমন সময় মায়া ও ইটাও সেখানে আসে। গত রাতে মারাত্মক ভয় পাওয়ার পরও ইটার মুখে অদ্ভুত এক উত্তেজনা দেখা যাচ্ছিল, যেন তার সাথে কিছুই ঘটেনি। হাইকিং শুরু করার আগে সবাই পাহাড়ের প্রবেশদ্বারে দাঁড়িয়ে প্রার্থনা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মায়ার নজর পড়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা মহিলার দিকে, যিনি ফল বিক্রি করছিলেন। মায়া সঙ্গে সঙ্গে সবাইকে জিজ্ঞেস করে, তোমরাও কি ওই বুড়িকে দেখতে পাচ্ছ? সবাই একসাথে হ্যাঁ বলে। ইন্দ্রর এক বন্ধু হেসে বলে, মায়া, আমাদের অনেকটা পথ যেতে হবে। জঙ্গলে দেখা প্রতিটা বুড়ি ভূত হয় না। সবাই হেসে ওঠে, কিন্তু মায়ার মনের ভয় কিছুতেই কাটছিল না। অন্যদিকে ইটার মা তার ঘর পরিষ্কার করার সময় ডাস্টবিনে রক্তে ভেজা টিস্যু আর প্রচুর চুল পান। তা দেখে তার বুক কেঁপে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে ইটার বাবার কাছে যান এবং বলেন, তুমি ইটাকে এত দূরে একা যাওয়ার অনুমতি কেন দিলে? আজ পর্যন্ত তাকে তো কখনো এত দূরে পাঠাওনি। কিন্তু ইটার বাবা শান্ত থেকে বলেন যে ইটা এখন বড় হয়েছে, সে নিজের যত্ন নিজেই নিতে পারবে, আর তার সঙ্গে মায়া তো আছেই। তখন ইটার মাতাকে রক্তমাখা টিস্যু আর চুলগুলো দেখিয়ে বলেন, আমার মনে হয় ইটা ঠিক নেই। তবুও তার বাবা বিষয়টি গুরুত্ব দেন না এবং বলেন এটা হয়তো সাধারণ নাক দিয়ে রক্ত পড়ার ঘটনা মাত্র। ওদিকে পাহাড়ে হাইকিং শুরু হয়ে গিয়েছিল। সবাই ধীরে ধীরে উপরের দিকে উঠছিল, কিন্তু কিছু দূর হাঁটার পর হঠাৎ ইটার পা থমকে যায়। তার শ্বাস খুব দ্রুত চলতে থাকে। মায়া সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ইটা তুমি কি ঠিক আছো? কিন্তু এবারও ইটার কাছে কোনো উত্তর ছিল না। ইটার পেটের ব্যথা এতটাই বেড়ে যায় যে সবাইকে সেখানেই থামতে হয়। সবাই তাকে সামলানোর চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ তার পুরো শরীর
অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। পরের মুহূর্তেই তার মাথা পিছন দিকে দুমড়ে যায় এবং হাত পা অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে। ইন্দ্র সঙ্গে সঙ্গে তার বন্ধু এলকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু তার আগেই ইটার মুখে ফুটে ওঠে এক কুৎসিত ও অদ্ভুত হাসি। তারপর সে অট্টহাসিতে ফেটে পড়ে। এই হাসি কোনো সাধারণ মানুষের মতো লাগছিল না, মনে হচ্ছিল যেন অন্য কোনো শক্তি তার শরীরকে নিয়ন্ত্রণ করছে। ঠিক একই সময়ে ইটার বাড়িতেও অদ্ভুত ঘটনা ঘটে। ইটার মা রান্নাঘরে রান্না করছিলেন, এমন সময় তার হাত থেকে একটি ডিম পড়ে ভেঙে যায়, কিন্তু তার ভেতর থেকে সাধারণ কুসুম বের না হয়ে অদ্ভুত এক মাংসের টুকরো বাইরে পড়ে। তা দেখে তিনি শিউরে ওঠেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে ইটার সঙ্গে খারাপ কিছু ঘটছে। পাহাড়ে ইটার অবস্থা প্রতি মুহূর্তে আরো খারাপের দিকে যাচ্ছিল। তার চোখের মনি উল্টে গিয়েছিল, শরীর প্রচন্ড কাঁপছিল, আর মুখ দিয়ে অদ্ভুত সব আওয়াজ বের হচ্ছিল। এটি আর কোনো সাধারণ অসুস্থতা ছিল না, কোনো এক মারাত্মক ভয়ঙ্কর শক্তি ইটার শরীর দখল করে নিয়েছিল। কিন্তু পর মুহূর্তেই এমন কিছু ঘটে যা উপস্থিত সবার হুঁশ উড়িয়ে দেয়। ইটার চোখ দুটো ধীরে ধীরে একদম রক্তচক্ষু হয়ে ওঠে এবং সে এক ভয়ঙ্কর গলায় চিৎকার করতে থাকে। এর মাঝেই মায়ার নজর পড়ে ইটার পেছনের ঝোপঝাড়ের দিকে। সেখানে সে এক বুড়ি মহিলার আবছা ছায়ামূর্তি দেখতে পায়। মায়ার বুক ধড়ফড় করে ওঠে। সবাই মিলে ইটার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। যখন ইটার জ্ঞান ফেরে তখন তার কিছুই মনে ছিল না। মায়া সঙ্গে সঙ্গে বলে যে তাদের এখান থেকে বাড়ি ফিরে যাওয়া উচিত, কিন্তু ইটা অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন বারবার বাড়ি যাওয়ার কথা বলছে। তখনই ইন্দ্র মায়াকে একপাশে ডেকে নিয়ে আস্তে করে বলে যে তাদের সত্যি এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু এ কথা ইটার কানে চলে যায়। পরের মুহূর্তেই তার চোখ দুটো আবার রক্তের মতো লাল হয়ে ওঠে। রাগে সে চিৎকার করে বলে, আমি বাড়ি যাব না, তোদের যেতে হয় তো তোরা ফিরে যা, আমি এখানকার পথ জানি, আমি একাই চলে যাব। এতটুকু বলে সে জঙ্গলের দিকে এত দ্রুত হাঁটতে শুরু করে যে কিছুক্ষণের মধ্যেই সবার চোখের আড়াল হয়ে যায়। ওদিকে ইন্দ্র ও তার বন্ধুদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। সবাই বলতে থাকে যে সবকিছু ইটার জন্য ঘটছে, তাকে এখানে আনাটাই ঠিক হয়নি। এরই মধ্যেই মায়া আবারও সেই বুড়ির আত্মার ছায়া দেখতে পায়। এবার মায়া চরম আতঙ্কিত হয়ে পড়ে। সে সবার ঝগড়া থামিয়ে বলে এখানে দাঁড়ানো একদম নিরাপদ নয়। সবাই ভয় পেয়ে ইটাকে খোঁজার জন্য সামনের দিকে এগোয়। কিছু দূর যাওয়ার পর ইটাকে একটি পাথরের কাছে বসে থাকতে দেখা যায়। মায়া তার কাছে গিয়ে বলে এই অবস্থায় হাইকিং করা সম্ভব নয়, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু ইটা হেসে বলে না, আমাকে এই হাইকিং শেষ করতেই হবে। আমি তোদের সাথে আরো কিছু স্মৃতি তৈরি করতে চাই। তার কথা শুনে সবাই বাধ্য হয়ে আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ ও কঠিন পথ অতিক্রম করে অবশেষে সবাই মাউন্ট গেডের চূড়ায় পৌঁছে যায়। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। সবাই নিজেদের তাঁবু খাটিয়ে বিশ্রাম নিতে শুরু করে। কিছুক্ষণের জন্য সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এই শান্তি বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ ইটার পুরো শরীর কাঁপতে শুরু করে, তার শ্বাস দ্রুত হয়, চোখ বন্ধ হয়ে আসে, আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। সবাই তাকে দ্রুত তাঁবুর ভেতরে শুইয়ে দেয়। তখনই ইন্দ্রর বন্ধু এল বলে যে তার মনে হচ্ছে ইটা নিজের সাথে এমন কিছু নিয়ে এসেছে যার কারণে এসব ঘটছে। তাদের উচিত ইটার ব্যাগ পরীক্ষা করা। ইন্দ্র আর এল মিলে তার পুরো ব্যাগ তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু অদ্ভুত কিছুই পায় না। তাদের তাঁবুর পাশেই আরো কিছু ট্র্যাকার্স ক্যাম্প করেছিল। ইন্দ্র তাদের কাছে সাহায্য চাইতে যায়। প্রথমে তাদের মধ্যে সামান্য তর্কাতর্কি হলেও এক ব্যক্তি মাঝখানে এসে সবাইকে শান্ত করেন এবং ইন্দ্রর সাথে তাঁবুতে আসেন। তিনি ইটাকে দেখা মাত্রই সবার মুখের রং উবে যায়। ইটার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। মায়া ভয় পেয়ে বলে এটা স্বাভাবিক নয়। সেই ব্যক্তি মায়াকে বলেন যে আগে ইটার জামা কাপড় বদলে তাকে পরিষ্কার করতে। এরপর তিনি ইটার কানের কাছে বসে আস্তে আস্তে প্রার্থনা পড়তে শুরু করেন। কিন্তু প্রার্থনা শুরু হওয়া মাত্রই ইটার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে ওঠে এবং তার শরীর মারাত্মকভাবে ছটফট করতে থাকে। দেখে মনে হচ্ছিল তার ভেতর থাকা সেই ভয়ঙ্কর শক্তি কিছুতেই বের হতে চাইছে না। ঠিক সেই মুহূর্তে বহু কিলোমিটার দূরে ইটার মাও বাড়িতে বসে মেয়ের সুস্থতার জন্য প্রার্থনা করছিলেন। কিন্তু হঠাৎ তিনি ঘরের চালে কারো আস্তে আস্তে হেঁটে বেড়ানোর শব্দ শুনতে পান। প্রতিটি পদক্ষেপের সাথে তার মনে হতে থাকে সেই অমঙ্গলজনক ছায়াটি এখন তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু চালের ওপর হাঁটার শব্দ পাওয়া সত্ত্বেও ইটার মা সেখানে কাউকেই দেখতে পান না। ভয়ে তিনি সঙ্গে সঙ্গে তার সামনে
স্বামীর কাছে সেই বদ্ধ ঘরে গিয়ে বলেন যে তিনি আবার কোনো অদ্ভুত শক্তির উপস্থিতি টের পাচ্ছেন, কিন্তু ইটার বাবা যথারীতি এটাকে তার মনের ভুল বলে উড়িয়ে দেন। পাহাড়ে কিছুক্ষণ পর ইটার জ্ঞান ফেরে এবং সে একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করে। ইন্দ্র ও তার বন্ধুরা তাঁবুর বাইরে শুতে যায়, আর মায়া ও ইটা তাঁবুর ভেতরে বিশ্রাম নেয়। রাত যত গভীর হচ্ছিল পরিস্থিতি তত থমথমে হয়ে উঠছিল। হঠাৎ ইটা উঠে বসে এবং নিচু গলায় বলে, মায়া, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাড়ি যেতে চাই। কিন্তু পরের মুহূর্তে তার কণ্ঠ বদলে সেই চেনা ভৌতিক আওয়াজ পাওয়া যায়, এই মেয়েটিকে এখান থেকে যেতে হবে, সে এই পবিত্র স্থানকে অপবিত্র করে দিয়েছে। হঠাৎ করেই মায়ার ঘুম ভেঙে যায়। সে দেখে তাঁবুর ভেতর ইটা নেই। ভয় পেয়ে সে বাইরে বেরিয়ে চারিদিকে তাকে ডাকতে থাকে। কিছু দূর গিয়ে ঝোপের কাছে সে ইটাকে বসে থাকতে দেখে, কিন্তু সে শান্ত ছিল না। সে খিলখিল করে হাসছিল। তার হাসি শুনেই মায়ের বুক কেঁপে ওঠে। সে আস্তে আস্তে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ইটা, এখানে কি করছিস? চল তাঁবুতে ফিরে চল। ইটা হেসে জবাব দেয়, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। আর মায়া যেমনই তার পেছনের দিকে তাকায় তার শ্বাস আটকে যায়। ইটার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল সেই লম্বা ও ভয়ানক শয়তানটি। তার দুটো হাত ইটার গলায় এমন ভাবে ছিল যেন সে ইটাকে নিজের পুতুলের মতো নিয়ন্ত্রণ করছে। মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে আবার ইটাকে ভেতরে যেতে বলে, কিন্তু এবার ইটার চোখ লাল হয়ে ওঠে এবং এক কুৎসিত হাসি দিয়ে সে বলে, এখন আর এখানে কোনো ইটা নেই, তোর বন্ধু অনেক আগেই চলে গেছে। একথা শুনে মায়া সাহস সঞ্চয় করে ইটাকে সজোরে একটা চড় মারে। চড় খেতেই ইটা স্বাভাবিক হয়ে যায়। মায়া এক সেকেন্ডও নষ্ট না করে তাকে ধরে তাঁবুর ভেতরে নিয়ে আসে। পরদিন সকালে সবাই ঘুম থেকে উঠলে মায়া লক্ষ্য করে যে ইটার চোখ খোলাই আছে। সে সারা রাত এক মুহূর্তের জন্যও ঘুমায়নি। কিছুক্ষণ পর ইটা একটি বড় পাথরের ওপর গিয়ে একা বসে থাকে। মায়া তার কাছে গিয়ে আবার বলে, আমাদের এবার এখান থেকে নেমে যাওয়া উচিত। কিন্তু ইটা মিষ্টি হেসে বলে, আমার এখান থেকে যেতে ইচ্ছেই করছে না, জানি না কেন, কিন্তু এই জায়গাটাকে আমার নিজের মনে হচ্ছে যেন আমার জন্ম এখানেই হয়েছে। একথা শুনে মায়া অবাক হয়ে বলে, তুই এসব কি বলছিস? চল, সবাই অপেক্ষা করছে। তখনই ইটা মায়ের দিকে তাকিয়ে অদ্ভুত এক কথা বলে, তুই একদিন এখানে ফিরে আসবি, এই জায়গায় দাঁড়িয়ে কাঁদবি আর আমাকে খুঁজবি। একথা শুনে মায়ার গায়ের লোম খাড়া হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে ইটা কেন এমন কথা বলছে। সে তার হাত ধরে সবার সঙ্গে নিচে নামতে শুরু করে। নিচে নামার পথে ইন্দ্র লক্ষ্য করে যে তার বন্ধু ইয়াদি অনেকক্ষণ ধরে চুপচাপ আছে। সে জিজ্ঞেস করতে ইয়াদি নিচু গলায় বলে, আমার মনে হচ্ছে আমরা কাউকে পেছনে ফেলে এসেছি, না হয় আমাদের সাথে অতিরিক্ত একজন মানুষ হাঁটছে। একথা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে থাকে, কিন্তু তখনই তাদের এক বন্ধু হেসে বলে, ভাই, তুই বোধহয় গোনাতেই ভুল করছিস। সবাই হালকা হেসে বিষয়টি উড়িয়ে দেয়, কিন্তু তারা কেউই জানতো না যে ইয়াদের কথাটি রসিকতা নয়, বরং ভয়ঙ্কর এক সত্য ছিল। এল হেসে কথাটি এড়িয়ে গিয়ে বলে, আমাদের তাড়াতাড়ি নামা উচিত। সবাই আবার হাঁটতে শুরু করে, কিন্তু ইটা বারবার পিছনে ফিরে সেই পাহাড়ের দিকে তাকাচ্ছিল, যেন তার আপন কেউ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। মায়া তাকে ডাকে। ইটা আস্তে করে মায়ের দিকে তাকিয়ে বলে, তুই যদি কখনো এখানে ফিরে আসিস আর আমাকে দেখতে পাস তবে আমাকে সাথে করে অবশ্যই নিয়ে যাস। একথা শুনে মায়ার পায়ের তলার মাটি সরে যায়। কিছুক্ষণ পর ইন্দ্র ও মায়া ইটাকে তার বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু বাড়ি পৌঁছানো মাত্রই ইটা কাউকে কিছু না বলে সোজা নিজের ঘরে চলে যায়। তার মা তাকে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে ইন্দ্র ও মায়া নিজেদের বাড়ি পৌঁছায়। তাদের মা অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন। তখনই মায়ার বাবা এসে বলেন, ইন্দ্র আর মায়া তো পেছনের দরজা দিয়ে ঘরে চলে এসেছে। একথা শুনে তাদের মা সঙ্গে সঙ্গে পেছনের দরজার দিকে যান, কিন্তু যেমনই তিনি পেছনে ঘোরেন বাড়ির মূল দরজায় কেউ কড়া নাড়ে। দরজা খুলতেই তার চোখ কপালে ওঠে, কারণ বাইরে ইন্দ্র ও মায়া দাঁড়িয়ে আছে। তাদের মা সঙ্গে সঙ্গে দৌড়ে আবার পেছনের দরজায় যান, কিন্তু সেখানে কেউই ছিল না। একটু আগে যেখানে দুটো বাচ্চাকে দেখা গিয়েছিল সেখানে এখন নিঝুম নীরবতা। তিনি বুঝতেই পারেন না যে মাত্র তিনি কি দেখলেন, তবে সে কথা তিনি কাউকে বলেন না। পরদিন সকালে মায়ের মা এসে জানান যে ইটার মায়ের ফোন এসেছিল, ইটার শরীর খুব খারাপ হয়ে গেছে। এক ওস্তাদজি তার পাশে বসে তাকে সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু ইটা কারো কথা শুনছিল না। হঠাৎ সে নিজের নখ নিজেই সজোরে টান মেরে উপড়ে ফেলতে শুরু করে।
তা দেখে ঘরের সবাই আঁতকে ওঠে। সময় নষ্ট না করে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা চিকিৎসা শুরু করেন। এরই মাঝে ইটার বাবা রাগে গজগজ করতে করতে ইন্দ্র ও মায়ার কাছে আসেন এবং বলেন, এসব তোদের জন্য হয়েছে, আমি তোদের বিরুদ্ধে পুলিশ কেস করব। আমার মেয়ে তোদের সাথে যখন গিয়েছিল তখন একদম ঠিক ছিল, আর এখন তার অবস্থা দেখ। একথা শুনে মায়া ও ইন্দ্র চুপ হয়ে যায়। তখনই ডাক্তার বাইরে এসে এমন কথা বলেন যা সবাইকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। আমরা এই মেয়েটির চিকিৎসা করতে পারছি না, কারণ তার সাথে যা ঘটছে তার কোনো চিকিৎসা আমাদের চিকিৎসা বিজ্ঞানে নেই। পরদিন স্কুলে মায়া খালি বেঞ্চের দিকে তাকিয়ে বারবার ইটাকে মনে করছিল। প্রতিটি জায়গায় শুধু তার বন্ধুর স্মৃতি ভেসে উঠছিল। স্কুল শেষ হতেই সে সোজা হাসপাতালে যায়। ইটা ক্ষীণকণ্ঠে জিজ্ঞেস করে, আমার সাথে কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। মায়া তার হাত ধরে হাসার চেষ্টা করে। পরে মায়া ইটার মায়ের সাথে কথা বলে। তিনি জানান যে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। তারা বহু ঝাড়ফুঁককারী ও আধ্যাত্মিক সাধকের সাহায্য চেয়েছেন, কিন্তু কেউ কিছুই বুঝতে পারছেন না। শুধু একজন এতটুকু বলেছেন ইটা মাউন্ট গেডে থেকে নিজের সাথে কোনো কিছু নিয়ে এসেছে। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কি নিয়ে এসেছে? কিন্তু ইটার মা শুধু বলেন, সেটা কেউ জানে না, হয়তো ইটা নিজেও না। বাড়ি ফিরে মায়া সব কথা ইন্দ্রকে বলে। ইন্দ্র বলে, আমি তো ওর পুরো ব্যাগ চেক করেছিলাম, তাতে অদ্ভুত কিছুই ছিল না। তখন মায়ার হঠাৎ ইটার সেই কথাটা মনে পড়ে, পাহাড়ে নাকি সে কিছু ফেলে এসেছে, কিন্তু সেটা কি তা হয়তো সে নিজেও জানতো না। ইন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের এখন এই বিষয় থেকে দূরে থাকাই ভালো। ইটার বাবা আগেই পুলিশের হুমকি দিয়ে রেখেছেন। কিন্তু মায়ার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, মাউন্ট গেডে থেকে ইটা আসলে কি সাথে নিয়ে এসেছে। পরদিন ইটার মা যখন হাসপাতালের ঘরে যাচ্ছিলেন, তার নজর পড়ে কালো পোশাক পরা এক অদ্ভুত লোকের উপর, যে ইটার ঘর থেকে বের হচ্ছিল। তিনি সঙ্গে সঙ্গে তাকে আটকে জিজ্ঞেস করেন, তুমি কে? কিন্তু সেই লোক কিছু না বলে এত দ্রুত সেখান থেকে চলে যায় যে তিনি কিছুই বুঝে উঠতে পারেন না। তার মনে এক গভীর অস্থিরতা চেপে বসে, যেন ওই লোকের সাথে ইটার অবস্থার কোনো গভীর সম্পর্ক রয়েছে। সেই রাতেই হাসপাতালের ঘরে ঘুমিয়ে থাকা ইটার হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক রক্তচক্ষু ছায়ামূর্তিটি, যাকে সে প্রথমবার ওয়াশরুমে দেখেছিল। সে পলক না ফেলে শুধু ইটার দিকে তাকিয়েছিল। পরের মুহূর্তেই সেই শয়তানি ছায়া ইটার উপর ঝাঁপিয়ে পড়ে। ইটার চোখ ও কান দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং সে এত জোরে চিৎকার করে যে পুরো হাসপাতাল কেঁপে ওঠে। ভয়ে তার অবস্থা আরো খারাপ হয়ে পড়ে, কিন্তু কারোরই বোঝার উপায় ছিল না যে তার সাথে ঠিক কি ঘটছে। পরদিন সকালে মায়া হাসপাতালে ইটার সাথে দেখা করতে আসে। ইটা কাঁদতে কাঁদতে তাকে বলে, সেই ভয়ানক ছায়াটি তার পিছু ছাড়ছে না, সে সব জায়গায় তার সামনে চলে আসছে। মায়া সত্যটা জানতো, কারণ সেও সেই ছায়াকে ইটার বাড়িতে দেখেছিল। কিন্তু নিজের বন্ধুকে আর ভয় না দেখিয়ে সে শুধু বলে, এসব তোর মনের মানসিক চাপ, বেশি ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মায়ের মনেও ভয়ের শিকড় গেড়ে বসেছিল, কারণ সে জানতো এসব কোনো বিভ্রান্তি নয়। কিছুক্ষণ পর ইন্দ্র ও তার বন্ধুরাও এই ঘটনা নিয়ে কথা বলতে থাকে। এল বলে, আমি আগেও হাইকিং এ গিয়েছি। একবার আমার এক বান্ধবীর পিরিয়ড হয়েছিল, কিন্তু তার সাথে তো কখনো এমন কিছু ঘটেনি। তখন ইন্দ্র নিচু গলায় বলে, হতে পারে ইটার অজান্তে এমন কোনো ভুল হয়ে গেছে যার জন্য ওই পাহাড়ের রানীর আত্মা তার উপর রেগে গিয়েছে। এর মধ্যেই মায়া জানায় যে ইটা বারবার সেই প্রেতাত্মাকে দেখতে পাচ্ছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সে নিজেও সেই ছায়াকে ইটার বাড়িতে দেখেছে। অন্যদিকে ইটার মা হাসপাতালের করিডোরে আবার সেই কালো পোশাক পরা লোকটিকে দেখতে পান, কিন্তু এবারও তিনি কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা চোখের সামনে থেকে হাওয়া হয়ে যায়, যেন সে কখনো ছিলই না। মায়া, ইন্দ্র ও তাদের বাকি বন্ধুরা হাসপাতালে ইটার সাথে দেখা করতে যায়। ইটা তাদের দেখে উদাস হয়ে যায় এবং ক্ষীণকণ্ঠে বলে, তোদের বোধহয় লজ্জা করে না আমার মতো একটা মেয়েকে নিজের বন্ধু বলতে। আমি শুধু তোদের উপর একটা বোঝা হয়ে গেছি। তার কথা শুনে সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই ইটার মুখমণ্ডল হঠাৎ বদলে যায়। তার দৃষ্টি ঘরের এক কোণে স্থির হয়ে যায়। সে ভয় পেয়ে মায়াকে বলে, সে আবার এসে গেছে। সবাই ওই দিকে তাকায়, কিন্তু সেখানে কেউ কিছুই দেখতে পায় না, শুধু ইটাই সেই ভয়ানক ছায়াকে দেখতে পাচ্ছিল। সেই রাতে মায়া নিজের বাড়ি
বাড়িতে ছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই সে অবাক হয়ে যায়, কারণ সামনে ইটা দাঁড়িয়ে ছিল। মায়া খুশি হয়ে বলে, তুই ঠিক হয়ে গেছিস। ইটা মৃদু হেসে তাকে সেই শার্টটি ফেরত দেয়, যা তাঁবুতে মায়া তাকে পরতে দিয়েছিল। কিন্তু মায়া শার্টটি নিতে অস্বীকার করে বলে, এটা আমার তরফ থেকে তোর উপহার, তুই রেখে দে। ইটা শুধু একটু হাসে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এর মাত্র কয়েক ঘন্টা পর গভীর রাতে ইন্দ্র ঘাবড়ে গিয়ে মায়ের ঘরে আসে এবং তাকে জাগিয়ে বলে, তাড়াতাড়ি চল, ইটার শরীর খুব খারাপ হয়ে গেছে। দুজনে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছায়। সেখানে ডাক্তাররা ইটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তার অবস্থা প্রতি মুহূর্তে খারাপের দিকে যাচ্ছিল। সে ক্রমাগত রক্তবমি করছিল। আর তারপর নিজের জীবনের শেষ মুহূর্তে ইটা আস্তে করে মায়ের দিকে তাকায় এবং এক চিলতে মৃদু হাসি দেয়। আর পরের মুহূর্তেই তার শ্বাস চিরতরে বন্ধ হয়ে যায়। হাসপাতালে নিস্তব্ধতা নেমে আসে। ইটার মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেন, ইটা, তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কিছুদিন পর ইটার শেষকৃত্য সম্পূর্ণ হয়। মায়া, ইন্দ্র ও তাদের বন্ধুরা তার অভাব গভীরভাবে অনুভব করছিল। কিন্তু এই শেষকৃত্যের সময়ই ইটার মায়ের চোখ পড়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা সেই কালো পোশাক পরা লোকটির ওপর। তিনি রাগ ও কষ্টে তার দিকে দৌড়ে গিয়ে চিৎকার করে বলেন, কে তুমি? আমার মেয়ের সাথে তুমি কি করেছো? কিন্তু সেই লোকটি শুধু হালকা একটু হাসে এবং কোনো কথা না বলে ধীরে ধীরে সেখান থেকে হেঁটে চলে যায়। ইটার মৃত্যু মায়াকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল, কিন্তু তখনই তার একটি পুরনো কথা মনে পড়ে। সবাই যখন হাইকিং এর জন্য বের হচ্ছিল, তখনই ইটার বাবা গোপনে ইটার হাতে ছোট্ট একটি জিনিস দিয়েছিলেন। মায়া সঙ্গে সঙ্গে একথা ইটার মাকে জানায়। একথা শুনে ইটার মা সোজা তার স্বামীর কাছে যান এবং জিজ্ঞেস করেন, তুমি ইটাকে যাওয়ার সময় কি দিয়েছিলে? যখন তিনি কোনো উত্তর পান না, তখন তিনি জোর করে সেই বদ্ধ ঘরের দরজা খুলে দেন, যে ঘরে ইটার বাবা কাউকে ঢুকতে দিতেন না। ঘরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। চারদিকে অদ্ভুত সব তান্ত্রিক সরঞ্জাম, কালো সুতো, পুতুল আর ব্ল্যাক ম্যাজিকের নানান জিনিসপত্র পড়েছিল। এবার পুরো সত্য তার সামনে উন্মোচিত হয়। ইটার মা রাগ ও কান্না মিশিয়ে জিজ্ঞেস করেন, তুমি আমাদের নিজের মেয়ের সাথে শেষ পর্যন্ত কি করলে? তখন ইটার বাবা ভেঙে পড়েন এবং সত্যিটা স্বীকার করেন। তিনি বলেন যে তার ব্যবসা মারাত্মকভাবে ডুবে যাচ্ছিল। তার এক ব্যবসায়ী প্রতিযোগী তাকে বরবাদ করতে চেয়েছিলেন এবং সে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছিল। কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব সোজা ইটার উপর পড়তে শুরু করে। এরপর তিনি আরো একটি চমকে দেওয়ার মতো কথা বলেন। হাইকিং এ যাওয়ার আগে তিনি ঘরের বাইরে ব্ল্যাক ম্যাজিকের একটি পুতুল পেয়েছিলেন। তিনি সেটা নিজে ফেলে দেওয়ার সাহস পাননি, তাই কিছু না জানিয়ে পুতুলটি ইটাকে দিয়ে বলেছিলেন সেটাকে ঘর থেকে যত দূরে সম্ভব ফেলে দিতে। আর ইটা সেই পুতুলটি মাউন্ট গেডের জঙ্গলে ফেলে দেয়। এই কারণেই সেই জঙ্গলের রানীর আত্মা ইটার ওপর মারাত্মক ক্ষিপ্ত হয়ে যায়। আর অন্যদিকে আগে থেকেই তার সাথে লেগে থাকা ব্ল্যাক ম্যাজিকের শক্তিও তার পিছু ছাড়ছিল না। অর্থাৎ ইটা একটি নয়, দুটি আলাদা আলাদা শয়তানি ও অশুভ শক্তির মাঝে ফেসে গিয়েছিল। এই সত্য শোনা মাত্রই ইটার মা পুরোপুরি ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে স্বামীকে বলেন, তুমি কেমন বাবা? হ্যাঁ, নিজের মেয়ের জীবন এভাবে বিপদে ফেলে দিলে। যদি কারো প্রাণ নিতেই হতো তবে আমার প্রাণ নিতে। ইটা তোমার কি ক্ষতি করেছিল? এ কথা বলতে বলতে তিনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন। আপনাদের কি মনে হয় মুভি কি এখানেই শেষ? না, এরপর কয়েক বছর কেটে যায়। জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু মায়া এখনো ইটাকে ভুলতে পারেনি। ইটার স্মৃতি প্রতিদিন তাকে তাড়া করে বেড়াতো। একদিন মায়া, ইন্দ্র ও তাদের সেই পুরনো বন্ধুরা আরো একবার মাউন্ট গেডেতে হাইকিং এ যাওয়ার সিদ্ধান্ত নেয়। হয়তো এবার তারা নিজেদের পুরনো ক্ষতগুলো ভরতে চেয়েছিল, কিংবা সেই স্মৃতিগুলোকে শেষবারের মতো অনুভব করতে চেয়েছিল। পাহাড়ে পৌঁছানোর পর মায়া আস্তে আস্তে সে পাথরটির কাছে যায়, যেখানে একসময় সে ইটার সাথে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল। সে যেমনই সেই জায়গায় গিয়ে দাঁড়ায়, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। আর তখনই তার মনে পড়ে যায় ইটার সেই কথাটি, যা সে মাউন্ট গেডে থেকে ফেরার সময় বলেছিল, একদিন তুই এখানে ফিরে আসবি আর আমাকে মনে করে কাঁদবি। সে সময় মায়ের কাছে এটা সির্ফ একটা অদ্ভুত কথা মনে হয়েছিল, কিন্তু আজ সেই কথাটি অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গিয়েছিল। মায়া চুপচাপ কাঁদছিল,
এমন সময় তার পেছন থেকে খুব চেনা একটি কণ্ঠ ভেসে আসে। সে আওয়াজ শোনা মাত্রই মায়ার বুক ধড়ফড় করে ওঠে। সে ধীরে ধীরে পেছনে ঘোরে এবং যা দেখে তা দেখে তার চোখের জলের মাঝেই এক চিলতে হাসি ফুটে ওঠে। তার সামনে ইটা দাঁড়িয়ে ছিল, ঠিক তেমনই যেমন সে আগে থাকতো। মায়া এক মুহূর্ত সময় নষ্ট না করে তার দিকে দৌড়ে যায় এবং তার হাত ধরে ফেলে। এবার তার মুখে কোনো ভয় ছিল না, ছিল শুধু নিজের সবচেয়ে ভালো বন্ধুর সাথে পুনরায় মেলা মিলনের আনন্দ। তারপর দুজনে একসাথে সেই পাহাড়ের দিকে হেঁটে যেতে শুরু করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আজও রয়ে যায়, মায়া কি সত্যি ইটাকে ফিরে পেয়েছিল, নাকি সেও মাউন্ট গেডের সেই রহস্যময় আত্মাদেরই অংশ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? তো এইরকম কিছু অসমাপ্ত সিন দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন।